আমাদের একাদশ শ্রেণীর যে দ্বিতীয় সেমিস্টারের পড়াশোনা আজ থেকে শুরু করছি ক্লাসেস। তো আজকে আমরা যেটা কথা বলবো, তোমাদের সেকেন্ড সেমিস্টারের দুটো পোয়েম আছে। একটা হচ্ছে রবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট ডাচেস। তো মাই লাস্ট ডাচেসটার আজকে একটা ওয়ান শট ভিডিও করব, যেখানেতে তোমাদের মাই লাস্ট ডাচেস সম্পর্কে সমস্ত কিছু জানাবো এবং কবিতাটা আমরা লাইন বাই লাইন এক্সপ্লেন করব। এর পাশাপাশি পরবর্তী আরও দুখানা ভিডিওতে, যেখানে একটা ভিডিও 2 মার্কসের কোয়েশ্চেন এবং অপর ভিডিওটাতে এখানে আমরা 6 মার্কসের যে কোয়েশ্চেন আসতে পারে সেই কোয়েশ্চেন নোট আকারে আমরা দেখে নেব। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করছি। এবং একটা কথা বলি, এটা ওয়ান শট ভিডিও হবে, তার জন্য খুব বড় হবে। এবং যখন তোমরা পড়বে, কোনো একটা ফাঁকা জায়গায় বসো, খাতা পেন এবং বইটা সাথে নিয়ে যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে লিখে নাও এবং ভালো করে বোঝার চেষ্টা করো। বুঝতে না পারলে ভিডিওটা পুনরায় একটু পিছিয়ে নাও, নিয়ে আবার দেখো, তবুও তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো ভিডিওটাকে। আর রবার্ট ব্রাউনিংয়ের যে এই কবিতাটার এক্সপ্লেন করার পাশাপাশি এখানেতে যে লিটারারি যে ডিভাইসেসগুলো ইউজ হয়েছে, যেমন হচ্ছে ড্রামাটিক মোনোলগ হিসাবে এটা কতটা যুক্তিপূর্ণ বা ড্রামাটিক মোনোলগ কী, তারপর এখানে যে আয়াম্বিক পেন্টামিটার, হিরোইক কাপলেট এবং এর পাশাপাশি রবার্ট ব্রাউনিং সম্পর্কে, প্লাস এখানে যে ইমেজারিগুলো ইউজ করা হয়েছে সেইগুলো, তো আমরা ডিটেলসে একটা ভিডিও জানবো। তার জন্য কিন্তু বলছি ভিডিওটা একটু বড় হবে, বাট তোমরা একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করো, অনেক কিছু জানতে পারো বিষয়টা থেকে। চলো শুরু করছি এবারে আমাদের আজকের আলোচনা। তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের প্রথম কবিতা, আমাদের আলোচনার প্রথম কবিতা মাই লাস্ট ডাচেস। মাই লাস্ট ডাচেস কবিতাটার লেখক হচ্ছেন রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং সম্পর্কে আমরা আগে একটু জেনে নিই, খুব বেশি কিছু জানার দরকার নাই গো। তো রবার্ট ব্রাউনিংয়ের সময়কাল হচ্ছে 1812 থেকে 1889। 7ই মে 1812 সালের ইংল্যান্ডের ক্যাম্বারওয়েলে জন্মগ্রহণ করেছিলেন এবং 12ই ডিসেম্বর 1889 সালে ইতালির ভেনিসে তিনি মারা যান। রবার্ট ব্রাউনিং একজন ইংরেজি কবি ছিলেন, যিনি বিখ্যাত তার লেখা ড্রামাটিক মোনোলগ এবং তার সাথে সাথে হিউম্যান সাইকোলজি। তো রবার্ট ব্রাউনিংয়ের যখন আমরা কাজগুলো অর্থাৎ লেখা কবিতাগুলো যখন আমরা পড়বো, সেখানে দেখব তিনি তার লেখা কবিতার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ড্রামাটিক মোনোলগটা তিনি কিন্তু ইউজ করেছেন। এর পাশাপাশি তার কবিতাগুলো যখন পড়বো, সেখানে একটা হিউম্যান সাইকোলজির ওপর একটা বিশেষ দিক কিন্তু তার লেখার মধ্যে ফুটে উঠেছে। তার লেখা বেশ কিছু উল্লেখযোগ্য কবিতা হচ্ছে, যেটা তোমরা পড়ছো, মাই লাস্ট ডাচেস এটা। এর পাশাপাশি ফ্র্যালিপোলিপি, অ্যানুরাল সাটিও, দ্য পেইড পাইপার অফ হিউম্যালিয়ান, প্রপেরিয়াস লাভার, এটসেট্রা, আরও আছে আর কি। তো তার যে কাজগুলো, এই কাজগুলোর মাধ্যমে তিনি প্রকৃতির জটিলতা এবং যে নৈতিক দ্বন্দ্ব এটা তুলে ধরেছেন। এবং এই রবার্ট ব্রাউনিং তিনি কিন্তু ভিক্টোরিয়ান যুগের একজন প্রখ্যাত কবি ছিলেন বা প্রধান কবি ছিলেন। তো ইংলিশ লিটারেচারে অনেকগুলো যুগ ছিল, সেই যুগের মধ্যে ভিক্টোরিয়ান যুগটা হচ্ছে একটা ইংলিশ লিটারেচারের একটা বিশিষ্ট সময় বা যুগ। তো সেই সময় কিন্তু রানী ভিক্টোরিয়ার সময়কাল ধরে কিন্তু এই ভিক্টোরিয়ার যুগটা তৈরি হয়েছিল। তো এই সময়কার একজন বিশিষ্ট কবি ছিলেন রবার্ট ব্রাউনিং। এরপরে আমরা শুরু করব আমাদের যে আলোচনার কবিতা, আজকের যে আলোচ্য কবিতা, যেটা হচ্ছে মাই লাস্ট ডাচেস এই কবিতাটা। তো কবিতাটার টাইটেলটা একটু খেয়াল করে দেখো, মাই লাস্ট ডাচেস আমার শেষ, ডাচেস ডিউকের স্ত্রী আর কি। তো বলছে আমার শেষ স্ত্রী, ওনার কথায় বলতে গেলে আর কি। তো মাই লাস্ট ডাচেস, এখানে ডাচেস বিষয়টা কি? ডাচেস হচ্ছে ডিউকের স্ত্রী। এবার ডিউক কি? ডিউক হচ্ছে সেই সময় ইতালিতে, যদি আমরা একটু ইউরোপের যদি সেই সময় মানচিত্রটা দেখি, তো সেই সময় দেখব যে ইউরোপে অনেকগুলো ছোট ছোট রাজ্য ছিল, যে রাজ্যগুলোর একজন করে শাসনকর্তা ছিল। ধরো একজন বড় রাজা, সে শাসন করছে, তো সেই রাজার আন্ডারে অনেকগুলো ছোট ছোট রাজ্য আছে, যে রাজ্যগুলোর আবার একজন করে আলাদা আলাদা শাসক আছেন। তো এই ছোট ছোট শাসকদেরকে ডিউক বলা হয়। তো সেই ডিউকেরই এক স্ত্রী, যাকে নিয়ে এই কবিতাটা, তো সেই কবিতাটা এখানে কিন্তু কথা বলা হয়েছে এবং তার নামানুসারেই বলছে মাই লাস্ট ডাচেস। তো এই মাই লাস্ট ডাচেস এই যে কবিতাটা, এটা কিন্তু একটা ড্রামাটিক মোনোলগ।
ড্রামাটিক মনোলগকে বাংলায় বলা হয় একপাক্ষিক বক্তৃতা। তো ড্রামাটিক মনোলগ বিষয়টা কি? ড্রামাটিক মনোলগ হচ্ছে যেখানেতে মানে একজন বক্তা সে কথা বলবে এবং অপরদিকে শ্রোতা সে চুপ করে শুনে যাবে কথাগুলো। মানে একজন বক্তা যে তার নিজের মনের ভাবটা সে প্রকাশ করবে, কিন্তু অপর যে শ্রোতা, সে শ্রোতা কিন্তু সে কোনো কথা বলবে না, সে চুপচাপ বক্তার ওই যে মানে বক্তৃতা বা কথাগুলো সেগুলো সে শুনে যাবে। তো আমাদের এই কবিতাটা যখন পড়া হবে আমরা এখানে দেখব যে ড্রামাটিক মনোলগেতে বক্তা হচ্ছে আমাদের ডিউক নিজে। তো এই ডিউককে সেটা আমরা আসছি সেই জায়গাতে। তো ডিউক নিজে, ডিউক তিনি কথা বলছেন, অপরদিকে তার অপর পাশে একজন শ্রোতা সে কিন্তু ডিউকের কথাগুলো শুনছে, সে কোনো রকম কথা বলছে না। এবার কথা যে এই ডিউক কথা বলছি, ডিউকটা কে? যে ডিউক, ডিউক হচ্ছেন মানে ওখানকার ইতালিরই একটা হচ্ছে ফেরারা বলে একটা জায়গা আছে, সেই ফেরারের ডিউক হচ্ছে আলফনসো। তো ফেরারের হচ্ছে ডিউক আলফনসো, তাকে হচ্ছে তিনি কিন্তু ডিউক এবং তার যে স্ত্রী ছিল সেই স্ত্রীর কথাই হচ্ছে এখানে লাস ডাচেসের কথা বলা হয়েছে। তো এই আলফনসোর সময়কাল ছিলেন 1533 টু 1598, অর্থাৎ 1533 থেকে 1598 সময় পর্যন্ত আর কি এই আলফনসোর সময়কাল ছিল। তো আলফনসোর যখন 25 বছর বয়স ছিল, উইকিপিডিয়াতে আছে 24 বছর, তো সেই সময় তিনি একটা হচ্ছে মানে বিবাহ করেছিলেন। তার স্ত্রী ছিল 15 বছর, যদি উইকিপিডিয়া অনুযায়ী 13 বছর। তো তার হচ্ছে মানে 15 তাদের আর কি তার যে স্ত্রীকে তিনি বিবাহ করেছিলেন, স্ত্রীকে বিবাহ করার পর তার যে স্ত্রীর যে চরিত্র বা তার যে স্ত্রীর যে সব চরিত্র সেইটা সম্পর্কে কিন্তু তিনি এখানেতে আমাদের কবিতাতে কিন্তু আলোচনা করেছেন, অর্থাৎ তিনি তার স্ত্রী সম্পর্কে কথা বলেছেন, যেটা আমাদের এখানেতে রবার্ট ব্রাউনিং তার মানে কবিতার আকারে এখানে প্রকাশ করেছেন। তো এই যে কবিতাটা, এই কবিতাটা মেনলি ক্ষমতা, অহংকার, ঈর্ষা, নারীর ওপর পুরুষের নিয়ন্ত্রণের ইচ্ছা, এই দিকগুলো কিন্তু তুলে ধরেছে। এবং পাশাপাশি ডিউক যখন তার নিজের মানে কি বলবো ওটাকে মানবিকতাটা বা তার নিজের যে মনের কথাগুলো যখন তুলে ধরছেন এখানেতে, সেই সময় আমরা ডিউকের কথার মাধ্যমে ডিউকের চরিত্র সম্পর্কে জানতে পারি এবং পাশাপাশি এই ডাচেসের সম্পর্ক জানতে পারি। তো এইখানেতে এই ডাচেসের সম্পর্কে কিছু বলা হয়নি, ডাচেসের নামটা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না গো। ডাচেসের সম্পর্কে সেরকম কিছু বলার নেই, মাই লাস্ট ডাচেস বলি চলে গেছেন। তো এই যে জায়গাটাতে তার ডাচেস কতটা পছন্দ ছিল না গো। এই পাশাপাশি আমরা আরেকটা জিনিস জানতে পারি ডাউরি সম্পর্কে, বা যে পণ প্রথা সম্পর্কে জানতে পারি। অ্যাকচুয়ালি ডিউক আবার পণ প্রথার মানে একনিষ্ঠ ভক্ত ছিলেন, তিনি যত বেশি পণ দেয় তত বেশি পণের প্রতি আর কি তার লোভ ছিল। তো সেইটা, তো এই কবিতাটার মেন যে বিষয়টা সেখানে হচ্ছে এই ডিউক অফ ফেরারা এক দূতকে নিয়ে রাজপ্রাসাদে হাঁটছেন। তো হয়েছে কি, ডিউকের স্ত্রী মারা গেছে। এবার ধরো ক্ষমতাবান মানুষ, সবাই তো চায় যে ক্ষমতাবান মানুষকে তার সাথে রাখতে। তো সেরকমই হয়েছে, ডিউকের স্ত্রী মারা গেছেন। তারপরে আবার ওনাদেরই পাশের এক অভিজাত ফ্যামিলি থেকে একজন এসেছেন, মানে ঘটক আর কি এসেছেন বা দূত এসেছেন ডিউককে প্রস্তাব জানাতে যে তাদের বাড়ির মেয়ের সঙ্গে ডিউকের সম্পর্ক স্থাপন করতে চান, অর্থাৎ ডিউককে বিবাহ দিতে চান পুনরায়। তো ডিউক বলে, এসছে ভালো করেছো, তাহলে একটু আমার প্রাসাদটা ঘুরে ঘাড়ে দেখো। এই প্রাসাদে ঘোরাতে নিয়ে গেছেন। ঘোরাতে নিয়ে যাওয়ার পরে প্রাসাদের যখন প্রাসাদ ধরে হাঁটছেন চারদিক ঘোরার সময়, তো হঠাৎ করে একটা দেয়ালের কাছে এসে ডিউক থেমে যায়। এবার ওনার সঙ্গে দূত ছিল, সে ভাবছে কি হলো হঠাৎ থেমে গেল, কারণ দেয়ালের তো কিছুই নেই গো, সেখানে একটা পর্দা ঝুলছে। তারপর ডিউক সেই পর্দাটা আস্তে আস্তে সরান এবং সরিয়ে দেখা যায় দেয়ালে একটা অপরূপ সুন্দরী মহিলার একটা ছবি আঁকা আছে। তো ডিউক তখন সেই দূতকে দেখিয়ে বলে যে এটা আমার প্রাক্তন স্ত্রী, আমার ডাচেস, তার কথা বলতে শুরু করে। এবং এর পাশাপাশি এই পোর্ট্রেটটা যে এঁকেছে চিত্রশিল্পী তার প্রশংসা করছেন, পোর্ট্রেটার প্রশংসা করছেন। এবং প্রশংসা করতে করতে তিনি ধীরে ধীরে তার স্ত্রীর স্বভাব চরিত্র সম্পর্কে
নিজের মতামত প্রকাশ করছেন, এবং যেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ডিউক তার স্ত্রীকে নিয়ে কিন্তু মোটেই খুশি ছিল না। তিনি তার স্ত্রী যথেষ্ট পরিমাণের অসন্তোষ ছিল তার মধ্যে, এবং ডিউক অভিযোগ করেন যে তার স্ত্রী খুব সহজেই খুশি হতেন। মানে তার স্ত্রী এতটাই সাদামাটা মনের মানুষ ছিলেন যে তিনি অতি অল্প জিনিসই তিনি খুশি হয়ে যেতেন, যেটা আবার ডিউকের পছন্দ হতো না। সামান্য কিছুতেই আনন্দ প্রকাশ করতেন, সবার সাথে সমানভাবে ভালো ব্যবহার করতেন। এইগুলো ডিউকের আবার অহংকারে লাগতো। মানে ডিউক মনে করতো যে স্ত্রী আমার, সেটা শুধু আমারই ব্যক্তিগত সম্পদ, এ কারোর সাথে কথা বলতে পারবে না, মানে কেউ যদি কোনো রকম যদি উপহার দেয় সেটা নিতে পারবে না, আমি যা দেবো তাতেই আমার স্ত্রীকে খুশি। মানে তার মানে ডিউক এখানে বোঝাতে চাইছে যে আমি যেমনভাবে আমার স্ত্রীকে চালাবো তেমনভাবে আমার স্ত্রী চলতে বাধ্য, তাছাড়া আমার কথা ব্যতীত তার অন্য কোনো রকম আচার আচরণ করা যাবে না। ওকে একেবারে কাঠের পুতুলের মতো করে যেন নিজের মধ্যে রাখতে চেয়েছিল আর কি। তো ডিউক সেই সমস্ত কথা বলেন, এবং তিনি বোঝাতে এইভাবে তার হচ্ছে মানে স্ত্রীর সম্পর্কে কথা বলতে বলতে তিনি ইঙ্গিত দেন যে তার স্ত্রী তার গর্ব এবং মর্যাদাকে ঠিকঠাক মতো করে মূল্যায়ন করতেন বা বুঝতে পারেননি, এবং ডিউক তার স্ত্রীকে শৃঙ্খলায় বা সঠিক শাসনে তিনি রাখতে পারেননি। তাই ডিউক অবশেষে হচ্ছে মানে বলেন বা অবশেষে তিনি প্রকাশ করেন যে তার স্ত্রীর এই চরিত্র যখন বদলাতে তিনি পারলেন না, তখন তিনি আদেশ দেন তার স্ত্রীকে যে তার হাসি যেন চিরদিনের মতো বন্ধ হয়ে যায়। তো এই যে বিষয়টা চিরদিনের মতো হাসি বন্ধ হয়ে যায়, এখানে সাধারণত দুটো ঘটনার কথা আসে যেটা ব্রাউনিং পরে বলেছিলেন। প্রথমত যে এই হাসি বন্ধ হয়ে যাওয়ার মানে হলো সেই মানুষটা আর জীবনে কখনো হাসেইনি বা সে হাসতেই ভুলে গেছিল। আর দ্বিতীয় যেই মানেটা আসে সেটা হচ্ছে ডিউক মানে আদেশ দিয়েছিল তার স্ত্রীকে মেরে ফেলার জন্য, যেটা খুবই হৃদয় বিদারক, এবং অর্থাৎ মানে তার স্ত্রীকে আর কি মেরেই ফেলা হয়েছিল, যেটা ধরে নেওয়া তার স্ত্রীকে মেরে ফেলা হয়েছিল। তো এই যে কবিতাটা, এই কবিতাটাতে মেনলি তো এই যে কবিতাটা, এই কবিতাটা একটা হচ্ছে মানে ড্রামাটিক মনোলগের একটা উদাহরণ। তো ড্রামাটিক মনোলগ কি আমরা এইমাত্র আলোচনা করলাম। এই কবিতাটা প্রথম প্রকাশিত হয়েছিল 1842 সালে ব্রাউনিংয়েরই লেখা একটি ড্রামাটিক লিরিক্স নামক বইয়েতে। এই কবিতাটা 1842 সালে প্রথম প্রকাশিত হয়েছিল, এবং কবিতাটিতে আয়াম্বিক পেন্টামিটার নামক একটা মানে রাইম স্কিল সেটা ব্যবহার করা হয়েছে, এবং এখানে হিরোইক কাপলেট ইউজ করা হয়েছে এই কবিতাটির মধ্যে। এবার কবিতাটি এক্সপ্লেন করার আগে আর একটা জিনিস আমরা জেনে নেবো যে কবিতাটি কি সিম্বল ইউজ করা হয়েছে বা মেটাফর ইউজ করেছে। তো এইখানে সিম্বল বা মেটাফর হিসেবে যেগুলো ইউজ করা যত দুটো জিনিসের কথা আমরা এখান থেকে বলবো যেগুলো এই কবিতাটিতে ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে একটা পোর্ট্রেট, যেটা আমাদের মেইন থিম বা মেইন জিনিস এই কবিতাটার মধ্যে, যাকে ঘিরেই কিন্তু পুরো কবিতাটা আবর্তিত হয়েছে, সেটা পোর্ট্রেট। তো ডাচেসের একটা পোর্ট্রেট, এটা একটা গুরুত্বপূর্ণ প্রতীক এই কবিতাটার জন্য, কারণ এটা ডিউকের ক্ষমতা এবং নিয়ন্ত্রণের কথা, এবং তার স্ত্রীকে তিনি মানে জীবন্ত অবস্থায় কীভাবে তিনি আটকে রাখতে পারেনি বা নিজের মতো করে শাসন করতে পারেনি। তার মৃত্যুর পরও তিনি তার স্ত্রীকে কীভাবে একটা ছবির মাধ্যমে তিনি বেঁধে রেখে তার নিজের ক্ষমতাকে প্রতিফলন করছেন, হ্যাঁ, এবং তার এই ছবিটার মধ্যে তিনি তার স্ত্রীকে কীভাবে চিরকাল আটকে রাখার মানে কথা বলেছেন, সেইগুলো কিন্তু এই মানে সেই সব দিক থেকে কিন্তু এই পোর্ট্রেটটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে স্পট অফ জয়। তো ডাচেসের গালে আমরা যখন দেখবো যে পোর্ট্রেটটা নিয়ে যখন ডিউক যখন এক্সপ্লেন করছেন, তখন দেখবো ডাচেসের গালে একটা স্পট অফ জয় বা আনন্দের দাগ আছে, যেটা মানে তাকে খুব সহজেই খুশি হয়ে যাওয়ার একটা প্রতীক। তো আমরা যখন কথা বলছিলাম এই যে গল্পটা সারাংশ, এই কবিতাটার সারাংশ সম্পর্কে, তখন সেখানে বললাম যে ডিউকের যে স্ত্রী তিনি কিন্তু অতি অল্পতেই খুশি হয়ে যেতেন। ইভেন মানে যখন ডিউক কোনো উপহার নিয়ে তার স্ত্রীকে দিত বা তিনি তখন যেইভাবেই খুশি হতেন, ঠিক তেমন রকমই খুশি হতেন যখন অন্য কোনো মানুষ মানে একটা উপহার নিয়ে তার যে ডাচেসকে যখন দিত, তিনি একইভাবে খুশি হতেন। আর এটাই কিন্তু আমাদের ডিউকের প্রধান সমস্যা ছিল। তার কথা হচ্ছে আমি একজন ডিউক, আমি একজন ক্ষমতাবান মানুষ, তো আমার এই যে ক্ষমতা বা আমার দেয়া উপহার কিভাবে অন্য মানুষদের উপহারের সমান হতে পারে, ওনার এইটা নিয়ে কিন্তু মনের মধ্যে একটু হিংসা ছিল বলা যায়। তো হিংসা ছিল। আচ্ছা, এবার আমরা
কবিতাটা শুরু করি, কবিতাটা শেষ করে তারপরে কবিতা থেকে আমাদের কি শিক্ষা পাওয়া যায় সেটা আমরা এক্সপ্লেন করব। কবিতাটা শুরু হচ্ছে, দেখো, মাই লাস্ট ডাচেস, রবার্ট ব্রাউনিং, 1812 to 1889, ফেরারা। তো এই ব্যাপারগুলো আমরা জেনে গেছি এতক্ষণ। এবার কবিতাটা শুরু করছি। দেখো, বলছে, দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল লুকিং অ্যাজ ইফ সি ওয়ার অ্যালিভ। তো যেটা বললাম ব্যাকগ্রাউন্ড স্টোরিতে, দুধকে নিয়ে ঘোরাচ্ছিলেন, ঘোরাতে ঘোরাতে হঠাৎ করে তিনি দেয়ালের কাছে এসে থেমে যান। তারপরে তিনি পেন্টিংটা দেখিয়ে কি বলছেন, দ্যাটস মাই লাস্ট ডাচেস, আমার শেষ ডাচেস, পেইন্টেড অন দ্য ওয়াল, দেয়ালে আঁকা আছে, লুকিং অ্যাজ ইফ সি ওয়ার অ্যালিভ, বলছে দেখলে মনে হবে যেন জীবিত। আই কল দ্যাট প্রাইস অফ ওয়ান্ডার, বলছে আমি বলি এটা একটা বিস্ময়কর। নাও Fra Pandolf's hand walked busily a day, and there she stand. বলছে ফ্রা প্যান্ডলফস, যে তার ব্যস্ত হাতে একটা সম্পূর্ণ দিন ধরে এই কাজটা করেছেন এবং যার জন্য আজকে এখানে তিনি দাঁড়িয়ে আছেন। তো এইখানে ফ্রা প্যান্ডলফস এটা কিন্তু একটা কাল্পনিক নাম চিত্রশিল্পীর, ঠিক আছে। যেমন এইখানে আমরা যে ডিউক অ্যালবানোর কথা যে পড়লাম, তো ডিউক অ্যালবানোর কিন্তু বাস্তবিক অস্তিত্ব ছিল এবং ওনার যে ডাচেস তারও কিন্তু বাস্তব অস্তিত্ব ছিল। বাট এইখানে যে ফ্রা প্যান্ডলফসের নামটা ইউজ করা হয়েছে, এনারা কিন্তু বাস্তব অস্তিত্ব ছিল না কো। তো এই ফ্রা প্যান্ডলফস নামটা আমাদের ব্রাউনিং কিন্তু কল্পনায় এনেছেন। তো ফ্রা প্যান্ডলফস একজন বিখ্যাত চিত্রশিল্পী। ডিউক কী করলেন, তাকে দিন তার বাড়িতে আনালেন, আনিয়ে তিনি তার ডাচেসের বর্ণনা দিলেন এবং সেই বর্ণনা শুনে শুনে একটা সারা দিন, একটা গোটা দিন ধরে, মানে অতিরিক্ত ব্যস্ততার মধ্য দিয়ে কাটিয়ে ফ্রা প্যান্ডলফস কিন্তু এই ছবিটা এঁকেছিলেন এবং যার জন্যই আজকে এই ছবিটা এখানে দাঁড়িয়ে আছে। Will it please you sit and look at her? যে আপনি কি বসে তার দিকে তাকাতে চান? I said, Fra Pandolf, by design for never read strangers like you that pictured countenance. ফ্রা প্যান্ডলফের নামই বলছি কারণ এর আগে কোনো আগন্তুক এই চিত্রের মুখাবয়ব দেখেনি। তো বলছি যে ফ্রা প্যান্ডলফের নামটাই বললাম কারণ এর আগে কোনো আগন্তুক, অর্থাৎ আপনার মতো অনেক মানুষই এসছে যারা এখানেতে, তারা কেউ কিন্তু কখনো এই যে পিকচারটা কাউন্টেনেন্সটা, অর্থাৎ পিকচার যে মুখমণ্ডলটা, এটা কিন্তু তার আগে কখনো কেউই দেখেনি কো। কী করে দেখবে, কারণ ওটা তো সবসময় ঢাকা দেওয়া থাকে। তো কেন দেখতে পায় না সেটাও এখানেতে আমাদের মানে ডিউক বলছেন। The depth and passions of it earnest glance, but to myself they turned, since none puts by the curtain I have drawn for you but I. বলছে এই গভীর এবং উজ্জ্বল দৃষ্টির মধ্যে থাকা আবেগ কিন্তু তারা আমার দিকে ফিরেছে, কারণ পর্দা সরানোর অধিকার কেবল আমার। অর্থাৎ এইখানে কিন্তু যে ছবিটা, ডাচেসের যে ছবিটা, সেই ডাচেসের ছবিটার যে মুখমণ্ডলটার কথা বা মুখাবয়বটা যে কথা, সেটা কথা বলছে। তাই মুখাবয়বের হচ্ছে মানে আকৃতিটা কীরকম না, সেটা খুব গভীর এবং তার যে চোখের উজ্জ্বল দৃষ্টি, তার মধ্যে একটা আবেগ মিশে আছে। তো যখনই তারা এই ডাচেসের এত সুন্দর ছবিটা দেখেছে, সবাই অবাক হয়ে ডিউকের দিকে ঘুরে তাকিয়েছে, কিন্তু তারা কেউই কোনো রকম কিছু বলতে পারেনি, কারণ এই পর্দাটা সরানোর অধিকার কেবলমাত্র শুধু ডিউকেরই ছিল। এখানে কিন্তু ডিউক তার নিজের ক্ষমতাটাকে দেখাচ্ছে যে দেখো আমি কতটা পাওয়ারফুল, যে আমার কেবল এই পর্দা সরানোর অধিকার কেবলমাত্র আমারই আছে, আমি ছাড়া আর কেউ কিন্তু এই পর্দাটা সরাতে পারবে না। অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি ইফ দে ড্রাস্ট, বলছে এবং এমনভাবে দেখেছে যেন সাহস পেলে জিজ্ঞাসা করতে যাইতো, হাউ সাচ এ গ্লেন্স কেম দেয়ার, সো নট দ্য ফার্স্ট। তো কি জিজ্ঞাসা করতো, যে কিভাবে এই দৃষ্টি এখানে সেখানে এলো। তো মানে প্রত্যেকে যখন এইটা দেখছে তখন সবার মনে একটা কোয়েশ্চেন এসছে এবং সবাই ডিউকের দিকে ঘুরেছিল, বাট কোয়েশ্চেনটা কেউ করতে পারেনি। কোয়েশ্চেনটা কী ছিল না, কোয়েশ্চেনটা হচ্ছে যে কিভাবে এই এত সুন্দর মুখের মধ্যে এই দৃষ্টিটা এলো।
মানে এই চোখের যে উজ্জ্বল দৃষ্টিটা এটা কিভাবে এলো সেটা সবারই মনে প্রশ্ন এবং তাই সবাই জিজ্ঞাসা করতে চেয়েছে। So, not the first are you turn and ask thus, sir, it was not her husband's presence only, called the spot of joy into the Duchess' cheek. তো বলছি তাই আপনি প্রথম নন এই যে এই প্রশ্নটা করতে আসা মহাশয়। এটা শুধু তার স্বামীর উপস্থিতি ছিল না যা ওই আনন্দের দাগ। তো বলছি যে এই যে প্রশ্নটা এই প্রশ্নটা যে মানে শুধু আপনি যে প্রথম এরকম নয়, এর আগে অনেকেই কিন্তু এই প্রশ্নটা করতে চেয়েছে। হ্যাঁ, তো এই তার যে গালে যে একটা আনন্দের দাগ, তো সেই আনন্দের দাগটা কিভাবে এলো? Called the spot of joy into the Duchess' cheek, perhaps Frapp and love's change to say her mental lapse over my lady's wrist too much, or paint must never hope to reproduce the faint faint. বলছে তখন যে মানে ফা প্যান্ডেলভ বলেছিল যে তোমার পোশাকটা তোমার কবজিটা ঢেকে দিচ্ছে অনেকটাই, অথবা রংটা কখনোই আশা করতে পারে না পুনরায় তৈরি করতে ওই হালকা আভা যা তার গলার সাথে মিশে গেছে। তো এই ধরনের কিছু কথা যেটা ফা প্যান্ডেলভ আর কি বলেছিল। Was such stuff was crowdly thought and cause enough for calling up the spot of joy. She had a heart, how shall I say? বলছি যে এই জাতীয় কথা এটা সৌজন্য ছিল যে তিনি ভাবতেন যথেষ্ট, কারণ তার আনন্দের দাগ তোলার জন্য তার ছিল একটা মন। কিভাবে বলবো, তার একটা যে সুন্দর মন ছিল সেটা কীভাবে বলবো, টু শুন মেড গ্ল্যাড, সে খুব তাড়াতাড়ি খুশি হয়ে যেত। টু ইজিয়ার ইমপ্রেসড সি লাইকড হোয়াট এভার, তো খুব সহজেই মুগ্ধ হতো, যা দেখতো সেটাই তার ভালো লাগতো। মানে বলছে যে সে এতটাই নরম মনের ছিল, সে যা কিছু দেখতো সব কিছুতে ইমপ্রেস হয়ে যেত, মানে খুব সহজেই ইমপ্রেস হয়ে যেত, মুগ্ধ হয়ে যেত, এবং যা কিছু দিতে সব কিছুই ভালো লাগতো। সি লুকড অন অ্যান্ড হার লুকস ওয়ান্ট এভরিওয়্যার, এবং সে যা কিছুতে সব কিছু তার সব কিছুই তার ভালো লাগতো, এবং তার দৃষ্টিও সব দিকেই ছিল, অর্থাৎ চারিদিকে তার দৃষ্টি ছিল, যা কিছুতে সবই তার ভালো লাগতো। এইগুলো কথা এখানে বলছে। স্যার, ইট ওয়াজ অল ওয়ান, মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, দ্য ড্রপিং অফ দ্য ডেলাইট ইন দ্য ওয়েস্ট। বলছে যে মহাশয়, এ সবই সমান, আমার দেয়া লকেট তার বুকে, পশ্চিমের সন্ধ্যার সূর্যাস্তের আলো। আচ্ছা, দ্য বউ অফ চেরি সাম অফিসিয়ালস ফুলস ব্রক ইন দ্য অর্কাড ফর হার। বলছে কেউ বাগান থেকে তার জন্য চেরির ডাল ভেঙে এনেছিল। দ্য হোয়াইট মিউল সি রোড উইথ রাউন্ড দ্য ট্রেস, অল অ্যান্ড ইচ উড ড্র ফ্রম হার লাইক দ্য প্রুভিং স্পিচ। তো সাদা খচ্চরটিতে যে বাগানে ঘুরে বেড়াতো, এগুলো সবই যেন তাকে সমানভাবে সন্তুষ্ট করতো। অর ব্লাসিং অ্যাট লাস্ট, অর ব্লাস অ্যাট লাস্ট, এবং অথবা তাকে অত্যন্ত লজ্জায় ফেলে দিত। অর্থাৎ মানে তার কাছে পুরো বিষয়গুলো এতটাই সাধারণ ছিল যে যখনই কেউ আর কি মানে একটা বাগান থেকে চেরির ডাল ভেঙে এনেছে তাতেও সে সমান খুশি হয়ে যাচ্ছে, যেইভাবে ডিউকের দেয়া লকেটটা পেয়ে সে খুশি হয়েছিল। আবার বাগানে যে সাদা খচ্চর ঘুরে বেড়াচ্ছে সেগুলো তাকে সন্তুষ্ট হচ্ছে, আবার সেটা হয়তো তাকে কখনো সময় লজ্জায় ফেলে দিচ্ছে। সেটা কথাই বলছে। সে থ্যাঙ্কড মেন গুড বাট থ্যাঙ্কড সামহাউ, সে মানুষকে ধন্যবাদ জানাতো ভালো। সামহাউ আই নো নট হাউ, অ্যাজ ইফ সি র্যাঙ্কড, বলছে কিন্তু কিভাবে জানতো আমি জানি না, যে সে আমার my gift of 900 years old name with anybody's gift, বলছে সে জানতো না যে আমার 900 বছরের যে আমার 900 বছরের পুরনো নামের উপহারটাকে যে অন্য যে কারোর উপহারের মতোই মূল্য দিত। মানে ডিউকের যে তার যে বংশের গৌরব 900 বছরের পুরনো, বলছে আমার এই 900 বছরের পুরনো যে বংশের গৌরব বা নামটা, এই নামটা অন্যান্য এই ছোটোখাটো উপহারগুলোর সমান, সেটাই ডিউক আর কি এখানে বলছেন। হু হ্যাড স্টুপ টু ব্লেম দিস সর্ট অফ ট্র্যাপলিং ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ। বলছি যে
কে এই ধরনের ছোটোখাটো ব্যাপারকে দোষারোপ করবে যদি আপনার কথায় দক্ষতা থাকে, হুইচ আই হ্যাভ নট, যা আমার নেই, টু মেক ইউ উইল, তাহলে আপনি কোয়াইট ক্লিয়ার টু সার্চ অ্যান্ড ওয়ান অ্যান্ড সে, তাহলে আপনি পরিষ্কারভাবে তাকে বলতে পারতেন। তো পরিষ্কারভাবে কি বলতে পারতেন? জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্ট মি, হেয়ার ইউ মিস অর দেয়ার এক্সিট দ্য মার্ক। বলছে তাহলে কি বলতেন না, এটাই তোমার অপছন্দসই আচরণ, এখানে তুমি ভুল করছো বা যেখানে অতিরিক্ত আচরণ করছো। তো ডিউক বলছে আমার কাছে হচ্ছে কথা বলার সেরকম একটা খুব দক্ষতা ছিল না গো। এই দক্ষতা নাই, সেটা কিন্তু ডিউক নিজেই প্রকাশ করছেন যে তার কথা বলার একটা মানে দক্ষতা, ভালো দক্ষতা সেটা কিন্তু আর নাই। তো তিনি বলছেন যদি এরকম দক্ষতা থাকতো তাহলে আপনি হয়তো পরিষ্কারভাবেই তাকে, অর্থাৎ আমার ডাচেসকে বলতে পারতেন যে ডাচেস এই ধরনের যে আচরণগুলো করছে, যে আচরণগুলো সে করছে, এই আচরণগুলো ডিউকের কাছে মনে হচ্ছে যে এগুলো সবই ভুল, অর্থাৎ ডিউকের এগুলো একটাও পছন্দ হচ্ছে না কো। এবং অথবা ডিউকের মনে হচ্ছে ডাচেস যেই আচরণগুলো করছিল সম্পূর্ণ ভুল, বা ডাচেসের ভুল, বা ডিউক সেই আচরণগুলো পছন্দ করছে না, অথবা ডাচেস আবার একটু অতিরিক্তই বেশি আচরণ করে ফেলছে তার এই বিষয়টিতে। তো ডিউক সেটাই বলছেন, তাহলে বলতে পারতেন অ্যান্ড ইফ সি লেট হারসেলফ বি লিসেন্ড সো নর প্লেইনলি সেট। তো যদি সেটা মেনে নিত তাহলে তার বুদ্ধি তোমার বুদ্ধির সাথে হার উইট অফ ইয়ার্স ফোরসোথ অ্যান্ড মেড এক্সকিউজ, তো তার বুদ্ধির সাথে তা তোমার বুদ্ধি মিলিয়ে নিত এবং অজুহাত বানাতো না। তো বলছে সে যদি তোমার এই কথাটা যদি বুঝতে পারতো তাহলে সে এই কথাটা মিলিয়ে নিত, অর্থাৎ সে সেই বিষয়টা মেনে নিত, তাহলে আর পরবর্তীকালে কোনো ঝামেলা করতো না, আর তার এই মানে বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্য তাকে আর কোনো রকম অজুহাতও তৈরি করতে হতো না। ইভেন the even then would be some stopping and I choose never to stop। তো বলছে যে তাহলে কিছুটা নম্রতা প্রয়োজন হতো এবং আমি বেছে নিলাম, ডিউক কি বেছে নিল দেখো, বলছে never to stop। Oh sad she smiled, no doubt whenever I passed her, but who passed without much the same smile। তো বলছে আমি তখন বেছে নিলাম যে এতটা নম্র হওয়া যাবে না। ও মহাশয়, সে যখন হাসতো কোনো সন্দেহ নাই যখন আমি তার পাশে কাটাতাম, কিন্তু কারো দৃষ্টি থেকে সে এইরকম হাসি দিত না কো। তো বলছি যে যখন আমি তার পাশে আছি সে যেমনভাবে হাসছে, তার পাশে যদি অন্য কেউ থাকে সে একইভাবেই হাসছে। বলছে এইটাও কিন্তু আমার ঠিক একটা ভালো লাগলো না গো, মানে আমি যখন থাকবো তখন আমার মতো করে সে হাসবে, আবার আমার পরিবর্তে যখন অন্য কেউ পাশে সে কেন আমার মতো করেই হাসছে, মানে এক প্রকার হিংসা করছে আর কি মনের মধ্যে, যেগুলোকে ডিউকের মনে হচ্ছে যে এগুলো তার স্ত্রী সব কিছুই ভুল করছে। অ্যাকচুয়ালি ডিউক খুব এডুকেটেড ছিল, বাট ওনার স্ত্রী অতটা এডুকেটেড ছিল না গো। তার জন্য ডিউকের ওনার স্ত্রী তো খুবই সহজ সরল ছিল এবং এডুকেটেড যেহেতু ছিল না গো, তো ডিউকের মনে হচ্ছে তার স্ত্রী যা কিছু করছে সবগুলোই কিন্তু অতিরিক্ত পরিমাণে বাড়াবাড়ি করছে। তো ডিউক এই পুরো বিষয়টাকে তিনি কিন্তু মানে অ্যাকসেপ্ট করতে পারছেন না, তিনি পুরোটাকেই আর কি তার স্ত্রীর ভুল বা স্ত্রীর দোষ হিসাবে কিন্তু তিনি পুরোটা দেখছেন। মানে এখানে ডিউক কিন্তু নিজের অধিকারটা তার স্ত্রীর উপর খাটাতে চাইছেন, এটা সে বোঝাতে চাইছে আর কি। বলছি দেখো, দিস গ্রিউ আই গেভ কমান্ডস দেন অল স্মাইল স্টপ টুগেদার। তো এটা বাড়তেই থাকলো, আমিও আদেশ দিলাম, তখন সব হাসি একসাথে বন্ধ হয়ে গেল। তো বললাম সারাংশটা যখন বলছিলাম, সামারিটা যখন বলছিলাম, তখন যে ডিউক মানে অ্যাট লাস্ট ওনার স্ত্রীর হাসিটাই বন্ধ করে দিয়েছিল তারা এতটা বাড়াবাড়ি দেখে। তো সেটাই এখানে বলছি যে আমি অবশ্যই আদেশ দিলাম, তার সমস্ত হাসি একেবারে বন্ধ হয়ে গেল। দেয়ার সি স্ট্যান্ডস অ্যাজ ইফ অ্যালাইভ, ও হচ্ছে উইল ইট প্লিজ ইউ রাইজ। বলছে যে এখন সে দাঁড়িয়ে আছে যেন জীবিত। তো বলছে এখন সেই ছবিটার মাধ্যমে এমনভাবে দাঁড়িয়েছে যেন সে জীবিত হয়ে আছে। দেয়ার সি স্ট্যান্ডস অ্যাজ ইফ অ্যালাইভ, এমন হতে যেন সে জীবিত। ওয়েট প্লিজ ইউ রাইজ ওয়েল মিট। তারপর বলছে কি, বলছে আপনি কি উঠবেন, উইল মিট দ্য কোম্পানি বিলো দেন। তো আমরা নিচে গিয়ে ওনাদের সাথে দেখা করব, মানে
ডিউক আর দূতকে নিয়ে ঘুরতে মানে তার যে প্রাসাদ দেখাতে এসছেন। তো বলছি যে নিচে তো আরও অনেক মানুষ অপেক্ষা করছে, তাহলে আপনি কি এখন উঠবেন? আমার নিচে যে সমস্ত মানুষ আছে তাদের সাথে দেখা করতে হবে। দেন আই রিপিট, তারপরে আবার আমি আবার বলেছি, মানে এখানে কিন্তু পুরো কথাগুলো ডিউকই বলছে, হ্যাঁ। আর এখানে কিন্তু কোনো রকম ওই যে মেসেঞ্জারটা এসছে সে কিন্তু কোনো কথা বলছে না, এখানে যা কথা বলছে আমাদের ডিউক কিন্তু নিজেই পুরো কথাটা বলছে। তো এটাকেও গুলিয়ে ফেলো না কো যে দেন আই রিপিট, তার মানে হচ্ছে এখানে আবার থার্ড পার্সন চলে এসছে, হয়তো সে অন্য কেউ বলছে, না অন্য কেউ নয়, এখানে কিন্তু পুরো কথাটা আমাদের ডিউকই বলছেন। দেন আই রিপিট, তারপর আমি আবার বললাম, দ্য কাউন্ট ইউর মাস্টার্স নো munificence is ample want that no just presence of mine for dowry will be disallowed. আপনার প্রভু কাউন্টের পরিচিতি উদারতা এমন এক যথেষ্ট প্রমাণ যে যৌতুকের কোনো ন্যায্য দাবি অস্বীকৃত হবে না। এই দেখো এইখানে কিন্তু ডাউরির কথাটা উঠে আসছে, ঠিক আছে? কত সুন্দর করে বুঝিয়ে দিল, বলছে যে আপনার যে কাউন্ট, হ্যাঁ, তার যে এই যে উদারতা, মানে তিনি যে বিবাহ মানে তিনি যে আত্মীয়তা স্থাপন করতে চাইছেন তার যে উদারতা, তো এই উদারতার ক্ষেত্রে যথেষ্ট প্রমাণ আছে। তো এইখানে তার যে ডাউরিটা সেটা কিন্তু কোনো রকম দাবি দেওয়া কিন্তু অস্বীকৃত হবে না কো, মানে কোনো রকম অ্যালাউ করবো না কো যে ডাউরি নিয়ে কোনো রকম ঝামেলা আর কি চাইছি না। Through his fair daughters serve as I avowed at starting in my object. যদিও তার সুন্দর মেয়ের সাথেই, যেমন আমি প্রথমেই বলেছি আমার হচ্ছে উদ্দেশ্য, তার মানে এখানে কিন্তু বলছে মেয়ে যতই সুন্দর হোক ডাউরিটা আমার কাছে মেন জিনিস। তো এখানে আমাদের ডিউক মানে তার যে এই আত্মীয়তা স্থাপন বা এই যে রিলেশনশিপ তৈরি, এইগুলো ওনার এইসব দিক থেকে ওনার কোনো আর কি মানে কি বলবো, এইসব দিকে ওনার কোনো খেয়াল নেই। ওনার একটাই খেয়াল কি, ডাউরি যেন আমার ঠিক থাকে। আমার ডাউরি ঠিক আছে মানে আমার সব কিছু ঠিক আছে, সে মেয়ে যেমন হোক দেখার দরকার নেই, আমার ডাউরি ঠিক থাকলেই হচ্ছে। তো এটাই কিন্তু এখানে বলছে যে আমার যে উদ্দেশ্য সেটা কিন্তু আমি প্রথমেই বলে দিচ্ছি, তো সুন্দর মেয়ে হবে কি হবে আমার সেসব দেখার দরকার নেই কো। নাই উইল গো টুগেদার ডাউন, বলছে না আমরা একসাথে নিচে যাব। দিয়ে এবার ডাউরি কথা বলি, আবার বলছে চলো আমরা একসাথে নিচে যাব। স্যার নোটিস নেপচুন থ্রু ট্যামলিং এ সি হর্স থ্রু এ র্যারিটি হুইচ ক্লোজ অফ ইন্সভার্ক কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি। তবে নেপচুনকে লক্ষ্য করুন, দিয়ে যাবার আগে আর কি একটা কথা বলছে যে নেপচুনকে লক্ষ্য করুন, তবে একটি সমুদ্র ঘোড়াকে বসে আনছে, যা একটা দুর্লভ কাজ, যা ক্লাউজ অফ ইন্সব্রুক আমার জন্য ব্রোঞ্জে করে দিয়েছে। তার মানে এখানে কিন্তু যাবার আগে তিনি তার ডাউরিটা যাতে ঠিকঠাক থাকে এবং এতে যদি কোনো রকম ভুল হয় তাহলে তিনি কীরকম ব্যবস্থা নিতে পারেন বা তার যে পাওয়ার সেটার কিন্তু অহংকার দেখিয়ে তিনি শেষে কিন্তু এই কথাটা বলছেন। এখানে কিন্তু ডিউকের যে লোভ বা ডিউকের যে লালসা, তার ক্ষমতার প্রতি তার যে অন্ধবিশ্বাস, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই কবিতাটার মাধ্যমে ফুটে ওঠে। ঠিক আছে, ওনার কাছে বিবাহটা মানে যে বিয়ে করাটার ওনার কাছে কোনো ইয়ে নাই, মানে যুক্তি নাই, বিয়ে করার ওনার কাছে কোনো দরকার নেই। ওনার দরকার সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে এই ডাউরিটা। মানে ডাউরি যদি থাকে তাহলে কিন্তু উনি সমস্ত কিছু ঠিক, না হলে কিন্তু ওনার কাছে সব কিছুই ভুল। তো এই ছিল আমাদের কবিতাটা। এই কবিতাটা থেকে আমরা অ্যাট লাস্ট কি শিখতে পারি সেটা একটু দেখি। তো আমাদের এই যে কবিতাটা, এই কবিতাটার মাধ্যমে রবার্ট ব্রাউনি একটা মেসেজ দিচ্ছেন, যে মেসেজে তিনি বোঝাতে দিয়েছেন যে একটা ক্ষমতালোভী পুরুষ তার আত্মজীবনী এখানে কিন্তু মানে ব্যাখ্যা করা হয়েছে, এবং সেখানে তার অহংকার, নারীর প্রতি তার শাসনের ইচ্ছা, তার যে মানে হিংসা, হ্যাঁ, সেইগুলো কিন্তু তার ফুটে উঠেছে। এবং ডিউকের চরিত্রের মাধ্যমে ব্রাউনিং আমাদেরকে দেখিয়েছেন যে কিভাবে ব্যক্তিত্ব ও ক্ষমতা সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। অর্থাৎ এখানে কিন্তু মানে ড্রামাটিক মনোলগের পাশে যে সাইকোলজিক্যাল যে দিকটা সেখানে দেখাচ্ছেন যে একটা মানুষ সে তার পাওয়ারকে খাটিয়ে এবং তার হিউম্যান সাইকোলজির থ্রুতে সে যদি সাইকোলজিক্যালি সে যদি ভুল হয় তাহলে একটা সুন্দর সম্পর্কও কীভাবে ধ্বংস হয়ে যেতে পারে।
তো আমরা যেটা দেখলাম এখানেতে, ডিউকের যে স্ত্রী সে কিন্তু মনের দিক থেকে যথেষ্ট পরিমাণে ভালো ছিল। লাস্ট ডাচেস যে ছিলেন যথেষ্ট ভালো ছিল মনের দিক থেকে, যে মানে একটা মেয়ে যখন অতি অল্পতেই সব কিছুতে খুশি হয়ে যাচ্ছে, হ্যাঁ, যার বড় কোনো চাহিদা নাই গো, সেই মানুষটা মানে পাশে থাকা মানে সব থেকে সুখে থাকা। কিন্তু আমাদের ডিউক তার এই অতিরিক্ত হিংসা, তারপর হচ্ছে শাসন করার ইচ্ছা, এই বিষয়গুলোকে তিনি এতটা পরিমাণে তিনি মানে এতটা পরিমাণে তিনি নেশাগ্রস্ত ছিলেন এই বিষয়গুলোতে, তিনি মানে শেষ পর্যন্ত এই মহিলাটাকে মেরেই ফেললেন, এই ডাচেসকে তিনি মেরেই ফেললেন। ওই 3-4 বছরের মতো আর কি ওনাদের সংসার ছিল, তো তিনি মেরেই ফেললেন এইরকম একটা সিম্পল ওম্যানকে। হ্যাঁ, তো এই এই বিষয়টাই বলছে যদি তোমার মানে ক্ষমতা বা ব্যক্তিত্ব ফলাবার যদি তোমার ইচ্ছা থাকে, তাহলে সেটা কিন্তু তোমার সম্পর্ককে কখনোই ভালো কিছু বয়ে আনবে না, তোমার সম্পর্ক ধ্বংস করে দেবে। এর পাশাপাশি আরও যেটা, যে ডিউকের যে নীতিবোধ তার অভাব আছে, এবং এর পাশাপাশি তার স্ত্রীর প্রতি তার নিষ্ঠুর আচরণ আমাদেরকে সেই সময়কার সমাজের যে শক্তির অপব্যবহার সেইটা সম্পর্ক কিন্তু কিছুটা হলেও ধারণা দিয়ে যায়। অর্থাৎ সেই সময়কার সমাজে ক্ষমতাবান মানুষেরা কিভাবে দুর্বল মানুষদের উপর অত্যাচার করতো, সেই কথাটা কিন্তু আমরা এই কবিতার মাধ্যমে জানতে পারি, যেখান থেকে একটা সোসাইটির একটা কিন্তু আমরা মানে ছবি, আমরা ইমেজ আমরা খুঁজে পাই এখানেতে। এর পাশাপাশি ডাউরি বা পণ প্রথা, ওটাও কতটা মানে বড়, কতটা পরিমাণে ম্যাটার করেছে একটা মানে বিয়ের ক্ষেত্রে, সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে, সেটাও কিন্তু আমাদের এই কবিতায় আমরা দেখতে পাই। যেখানে আমরা দেখলাম যে ডিউক কিন্তু শেষে এই মেসেঞ্জারকে বলছে মানে যে মেয়ে যেমনই হোক, যতটা সুন্দরী হোক, দেখার দরকার নেই, আমার ডাউরি যেন ঠিকঠাক থাকে। তো আপনাদের কাউন্ট যেহেতু আমার সাথে রিলেশনশিপ তৈরি করতে চাইছেন, খুব ভালো ব্যাপার, কিন্তু ডাউরির ক্ষেত্রে আমি কোনো রকম আমি মানে কি বলবো ওটাকে, মানে উনি কোনো রকম ডাউরির ক্ষেত্রে উনি পিছপা হবেন না, বা ডাউরির ক্ষেত্রে ডাউরি ওনার যেটা দাবি সেই দাবি অনুযায়ী কিন্তু ওনাকে ডাউরিটা দিতে হবে। তো এটাই হচ্ছে কবিতা এবং ড্রামাটিক মনোলগ। তার পাশাপাশি আমরা সোশ্যাল স্ট্রাকচার এবং হচ্ছে ডিউকের যে মানসিকতা এবং ডাচেসের যে মানসিকতা, এই সমস্ত বিষয় কিন্তু আমরা এই কবিতাটার মধ্যে খুঁজে পাই। তো আজকের আলোচনাটা এতটাই পর্যন্ত ছিল। এরপরে আমরা পরবর্তী দুটো ভিডিও, সেখানে আমরা কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, এবং আমাদের পরবর্তী একটি গল্প দ্য গার্ডেন পার্টি, যেটা ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা, সেটা শুরু করব।